স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। আজ আমি তোমাদের সিপাহি বিদ্রোহের কারণ নিয়ে আলোচনা করব। সিপাহি বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রায় 100 বছর পরে। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে জয়লাভ করার পর, আর সিপাহি বিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে, 100 বছর পরে। এই সিপাহি বিদ্রোহ সংগঠিত হওয়ার পিছনে ভারতীয়দের বিভিন্ন ধরনের ক্ষোভ অসন্তোষ ছিল। এই ক্ষোভ অসন্তোষ থেকেই সংগঠিত হয়েছিল সিপাহি বিদ্রোহ। সেই সিপাহি বিদ্রোহের এই যে সংগঠিত হয়েছিল, এর পিছনে বেশ কিছু কারণ ছিল। সেই কারণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা প্রত্যক্ষ কারণ আর একটা পরোক্ষ কারণ। পরোক্ষ কারণগুলো কি? পরোক্ষ কারণগুলো হলো রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ ও সামরিক কারণ। আর প্রত্যক্ষ কারণটা কি? প্রত্যক্ষ কারণটা হলো এনফিল্ড রাইফেলের প্রচলন। এই এনফিল্ড রাইফেলের প্রচলন কিন্তু মহাবিদ্রোহ সংগঠিত হওয়ার পিছনে প্রত্যক্ষ কারণ বড় ভূমিকা নিয়েছিল। তাহলে রাজনৈতিক কারণ কি? রাজনৈতিক কারণ হলো যে রাজাদের অসন্তোষ। ব্রিটিশ শাসন ভারতবর্ষে প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ব্রিটিশরা বিভিন্ন ধরনের নিয়মকানুন চালু করেছিল। সেই নিয়মকানুনগুলো কী কী? যেমন অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি। এই অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্যবিলোপ নীতির দ্বারা ইংরেজরা ভারতবর্ষে যেসব দেশীয় রাজারা ছিল বা জমিদার ছিল, সেই জমিদার এবং দেশীয় রাজাদেরকে গ্রাস করে নিচ্ছিল। অধীনতামূলক মিত্রতা নীতিতে সেই শর্ত কি? শর্ততে আছে যে কোনো দেশীয় রাজা আভ্যন্তরীণ এবং বৈদেশিক আক্রমণের হাত থেকে এই চুক্তিতে স্বাক্ষর করতে পারবে। আভ্যন্তরীণ এবং বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে কোনো দেশীয় রাজা এই চুক্তিতে স্বাক্ষর করতে পারবে। এই চুক্তিতে স্বাক্ষর করলে কী হবে? ইংরেজরা তাদেরকে সাহায্য করবে অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে। তার বিনিময়ে কী করতে হবে? তার বিনিময়ে সেই দেশীয় রাজাকে একদল ইংরেজ সৈন্য, একজন ব্রিটিশ রেসিডেন্ট রাখতে হবে। সেই এক ব্রিটিশ রেসিডেন্ট এবং সৈন্য দলের ভরণ পোষণের ব্যয়ভার বহন করতে হবে ওই দেশীয় রাজাকে। এবং ওই দেশীয় রাজা কোনো বিদেশি রাজার সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে পারবে না, যুদ্ধ ঘোষণা করতে পারবে না। তাহলে এর দ্বারা কী হচ্ছে? যদি দেখা গেল হচ্ছে কি ব্রিটিশদের মনোভূত কোনো দেশীয় রাজা কোনো দেশ হচ্ছে আর পাশের দেশীয় রাজাকে আক্রমণ করে, তাহলে সেই দেশীয় রাজা কিন্তু যুদ্ধ করতে পারবে না কোনো মতেই, ব্রিটিশদের অনুমতি ছাড়া। তাহলে পক্ষান্তরে হচ্ছে কি একটা পরাধীনতার নামান্তর। আর সত্যবিলোপ নীতিতে কী দেখা যাচ্ছে? সত্যবিলোপ নীতিতে দেখা দিচ্ছে যে কোনো দেশীয় রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায়, সেই রাজ্যটাকে ইংরেজরা দখল করে নেবে। তাহলে এই নীতিগুলো প্রচলিত হওয়ার পরে ভারতবর্ষের বহু দেশীয় রাজ্য ইংরেজরা দখল করে নিয়েছিল। তাদের ওই দেশীয় রাজ্যগুলোর যেসব রাজারা ছিল তাদের মধ্যে খুব অসন্তোষ দেখা দেয়। তাই সেই দেশীয় রাজারাও কিন্তু এই বিদ্রোহে সামিল হয়। অর্থনৈতিক কারণটা কি? অর্থনৈতিক দিক দিয়ে শোষিত হচ্ছিল ভারতীয়রা, সাধারণ মানুষ। ব্রিটিশরা আসার পরেই তারা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব নীতি চালু করেছিল। সেই ভূমি রাজস্ব নীতিগুলোতে কী দেখা যাচ্ছে? তারা রাজস্বের পরিমাণ বিপুল হারে বাড়িয়ে দেয়। তারা নগদে হচ্ছে কি রাজস্ব নিতে শুরু করে। এই বিপুল পরিমাণ রাজস্ব এবং নগদে রাজস্ব দিতে গিয়ে
সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে পড়ছিল। এছাড়াও ব্যবসায়ীরা তাদের হচ্ছে কি উপরে কর চেপে যায়। ব্রিটিশদের শিল্প বিলোপ ঘটার পরে তাদের দেশের শিল্পজাত পণ্য ভারতে বিক্রি করতে শুরু করে এবং ভারতের ব্যবসায়ীরা পেরে উঠতে পারছিল না। বৈষম্যমূলক শুল্ক প্রচলিত ছিল। ব্রিটিশ ব্যবসায়ীদের কাছ থেকে এক ধরনের শুল্ক হচ্ছে কম পরিমাণ শুল্ক নিত, ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে বেশি পরিমাণ শুল্ক নিত। তাই এই প্রতিযোগিতার বাজারে ভারতীয় ব্যবসায়ীরা পেরে উঠছিল না। তারা ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে, কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে, শিল্পপতিদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছিল সিপাহী বিদ্রোহের মধ্যে দিয়ে। সামাজিক কারণ কি? ভারতীয়দের হচ্ছে কি, যদিও সেই সামাজিক কারণগুলো ভারতের পক্ষে মঙ্গলজনক ছিল, কিন্তু হচ্ছে কি রক্ষণশীল যেসব সমাজ, সেই রক্ষণশীল সমাজ এগুলোকে মেনে নিতে পারেনি। যেমন সতীদাহ প্রথা, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন, এই যে কুপ্রথাগুলো, সেই কুপ্রথাগুলোর হচ্ছে বিরুদ্ধে রক্ষণশীল সমাজ বিদ্রোহ ঘোষণা করে। ধর্মীয় কারণ ক্ষেত্রেও একই জিনিস। ব্রিটিশদের সেনাবাহিনীতে যেসব ভারতীয়রা কাজ করতো, সেই ভারতীয়দের হচ্ছে ধর্মবিশ্বাস কী ছিল, যে কালাপানি পেরোলে নাকি জাতিচ্যুত হয়ে যাবে। কিন্তু ব্রিটিশদের অধীনে কাজ করার জন্য তাদেরকে দূর দেশে যুদ্ধ করতে যেতে হয়েছে। তাই তাদের মধ্যে ধর্মীয় কারণ হচ্ছে কি, ধর্মীয় হচ্ছে কি অসন্তোষ দেখা দিয়েছিল। তাছাড়া বহু হচ্ছে কি ভারতীয় সৈন্যরা তিলক রাখতো, কেউ টিকি রাখতো। এই তিলক এবং টিকি রাখা, এটা হচ্ছে কি ব্রিটিশদের সেনাবাহিনীতে কাজ করলে রাখতে পারতো না। তাই তাদের মধ্যে আঘাত হচ্ছে কি, সিপাহীরা আঘাত পায়। আর সামরিক কারণটা কি, সবচেয়ে হচ্ছে এই যে সিপাহী বিদ্রোহ, মানে সিপাহীরা সংগঠিত হচ্ছে কি এই বিদ্রোহটা শুরু করছিল, তাই আমরা হচ্ছে কি সিপাহী বিদ্রোহ বলছি। সিপাহী বিদ্রোহে সিপাহীদের মধ্যে অনেক ধরনের ক্ষোভ অসন্তোষ ছিল। তাদের একই যোগ্যতা থাকা সত্ত্বেও তারা ইংরেজদের সিপাহীদের তুলনায় ভারতীয় সিপাহীরা বেতন পেত কম। তারা নিম্নমানের খাবার পেত। তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি হতো না। তাদেরকে যখন তখন হচ্ছে কি ইংরেজ সৈন্যরা, অফিসাররা গালিগালাজ করত। তাই এই সব হচ্ছে, এই অসন্তোষ থেকেই সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তাহলে এগুলো হলো পরোক্ষ কারণ। আর প্রত্যক্ষ কারণটা কি, এই সময় একটা গুজব রটেছিল যে ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রচলন হয়েছিল। সেই গুজবটা কি, সেই এনফিল্ড রাইফেলের কার্তুজটা নাকি গরু এবং শুয়োরের চর্বি মিশ্রিত। তাই ভারতীয় জনসাধারণ ইংরেজ সেনাবাহিনীতে কাজ করত। সেই ইংরেজ সেনাবাহিনীতে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরা কাজ করত। তাই হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে গরু এবং এই শুয়োর দুটোই হচ্ছে কি জাতিচ্যুত হওয়ার একটা ভয় আশঙ্কা থাকে, যে হিন্দুদের কাছে গরু, মুসলিমদের কাছে শুয়োর, সেই গরু এবং শুয়োরের মাংস খেলে তারা জাতিচ্যুত হয়ে যাবে, সমাজচ্যুত হয়ে যাবে, এরকম একটা তাদের মধ্যে আশঙ্কা ছিল। কিন্তু ব্রিটিশদের অধীনে এই যে এনফিল্ড রাইফেল, সেই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ বা গুলিটা, সেই গুলিটা দাঁতে কেটে বন্দুকে ভরতে হতো। তাই দাঁতে কেটে যখনই ভরতে হচ্ছে তখন তারা জাতিচ্যুত হয়ে যাচ্ছে। তাই এই যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকেই তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। সিপাহীরা প্রথম হচ্ছে কি এই যে কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে এবং তারা বিদ্রোহ ঘোষণা করে। ব্যারাকপুরের সিপাহী ছাউনির মঙ্গল পাণ্ডে প্রথম এই কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে এবং ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তাই 1857 খ্রিস্টাব্দের মার্চ মাসে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। এখান থেকে পরবর্তীকালে মিরাটে সংগঠিত হয় এবং ভারতবর্ষের পুরো অঞ্চলে বিদ্রোহটা শুরু হয়ে যায়। ব্রিটিশদের হচ্ছে কি অবস্থা টালমাটা হয়ে যায়। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিল্পপতি, সিপাহী সবাই এই বিদ্রোহে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছিল এবং ব্রিটিশদের হচ্ছে কি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই সময় বিদ্রোহীরা মুঘল বাদশাহ
বাহাদুর শাহকে তাদের নেতা নির্বাচিত করে এবং বিদ্রোহ শুরু করে। শেষ পর্যন্ত ব্রিটিশ পুলিশ দমন পীড়নের মধ্য দিয়ে এই বিদ্রোহকে দমন করে। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ এর বেশ কিছু চরিত্র ছিল বা প্রকৃতি ছিল। এই বিদ্রোহকে কেউ বলছেন সিপাহী বিদ্রোহ, কেউ বলছে জাতীয় বিদ্রোহ, কেউ বলছে গণবিদ্রোহ, আবার কেউ বলছে প্রথম স্বাধীনতা সংগ্রাম। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই সিপাহী বিদ্রোহের চরিত্র নিরূপণ করেছেন। তাহলে কোনো ঐতিহাসিক একে সিপাহী বিদ্রোহ বলছেন। চার্লস রেক্স, হোমস, কিশোরীচাঁদ মিত্র, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ ঐতিহাসিকেরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন। কেন? তারা বলেছেন যে 1857 খ্রিস্টাব্দের যে বিদ্রোহ, সেই বিদ্রোহ সিপাহীরা শুরু করেছিল। সিপাহীরা ছিল এর চালিকা শক্তি, তাদের অসন্তোষ থেকেই বিদ্রোহ শুরু হয়েছিল। এই বিদ্রোহে জাতীয় চেতনা সম্পন্ন যেসব শিক্ষিত ব্যক্তিরা ছিল, সেই ব্যক্তিরা এই বিদ্রোহে সেভাবে যোগদান করেনি। ভারতের বিভিন্ন অঞ্চলে রাজন্যবর্গ এই বিদ্রোহকে সমর্থন করেন, তবে অনেকে শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থকে সিদ্ধি করার জন্য। তাই এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেই অভিহিত করেছেন এইসব ঐতিহাসিকরা। আবার অনেকে কি বলছেন যে এই বিদ্রোহটাকে সামন্ত বিদ্রোহ বলছে, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া তারা বলেছে, অভিহিত করেছেন। রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন, রজনীপাল দত্ত প্রমুখ ঐতিহাসিকগণ এই বিষয়ে একমত। তারা কি বলছেন যে ডালহৌসির সত্যবিলোপ নীতির ফলে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব তাদের রাজ্য হারান, সাতারা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। তাহলে এইসব কুশাসনের অজুহাতে এই রাজারা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য তারা বিদ্রোহে যোগদান করেছিল। তাছাড়া দ্বিতীয় বাহাদুর শাহ বা লক্ষ্মীবাই এরা সেই পুরনো যে তাদের যে পদমর্যাদা, সেই পদমর্যাদা ফিরে পেতে আন্দোলনে বা বিদ্রোহে যুক্ত হয়। তাই এটাকে বলা হচ্ছে সামন্ততান্ত্রিক বিদ্রোহ। আবার অনেকে কী বলছেন যে এটা হলো গণবিদ্রোহ। সেই গণবিদ্রোহ কে বলছেন? জন কে, বেইলি প্রমুখ ঐতিহাসিকেরা একে বলছেন গণবিদ্রোহ। কেন? কারণ ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগদান করেছিল, তাই এটাকে তারা বলছেন এটা গণবিদ্রোহ। আবার অনেকে কি বলছে যে এটা হচ্ছে জাতীয় সংগ্রাম। নটন, ডাব, আউটরাম, হোমস, চার্লস ওয়ালস প্রমুখ একে জাতীয় সংগ্রাম বলে অভিহিত করছেন। ভারতীয় সিপাহীরা এই বিদ্রোহ শুরু করলেও ভারতের বিভিন্ন স্থানের মানুষ এই বিদ্রোহে অংশ নিয়েছিল। বিশেষত অযোধ্যা, রোহিলাখণ্ড, বিহারের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগদান করেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, কুনওয়ার সিং প্রমুখ রাজন্যবর্গ ও বহু জমিদার ও তালুকদার এই বিদ্রোহে যোগদান করেন। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে বিদেশি প্রভাব মুক্ত এক দেশীয় শাসন ব্যবস্থা স্থাপনে উদ্যোগী হয়েছিলেন ভারতীয়রা। কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস এরা এই বিদ্রোহকে জাতীয় মুক্তি সংগ্রাম বলে আখ্যা দিচ্ছেন। আবার একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে আবার অভিহিত করেছেন। স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। কিন্তু ঐতিহাসিকরা অনেকে এই মতকে স্বীকার করেননি বা মানতে রাজি নন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন যে 1857 খ্রিস্টাব্দে তথাকথিত স্বাধীনতা যুদ্ধ না ছিল প্রথম, না ছিল জাতীয়, না ছিল স্বাধীনতা যুদ্ধ। কারণ সমস্ত ভারতবাসী এই বিদ্রোহে অংশ নেন, বরং অনেক ভারতীয় রাজা, শিখ, গুর্খা এরা ইংরেজদেরকে সাহায্য করেছিল। বিদ্রোহীদের কোনো নির্দিষ্ট লক্ষ্য ছিল না। 1857 খ্রিস্টাব্দে
এই সময়ে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ জাগ্রত হয়নি। তাছাড়া 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বললে এর পূর্ববর্তী সমস্ত বিদ্রোহের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাই ঐতিহাসিক শশীভূষণ রায়চৌধুরী বলেছেন এই বিদ্রোহ ছিল সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় যুদ্ধ এবং গণসংগ্রাম। তাই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের জন্য দেশীয় সিপাহীদের অসন্তুষ্টি ছিল মূল কারণ। এর মূলে ছিল বিভিন্ন শ্রেণীর মানুষের গভীর অসন্তোষ এবং হতাশা। সেই গভীর অসন্তোষ এবং হতাশা থেকেই এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল। ঐতিহাসিক রঞ্জিত গুহ, গৌতম ভদ্র এই যে বিদ্রোহের ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও যে বিদ্রোহের ত্রুটি বিচ্যুতি ছিল, সেই ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এই আন্দোলনে গণচরিত্রের উপর গুরুত্ব দিয়ে যান। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রকৃতি নিয়ে তর্ক বিতর্ক থাকলেও বিদ্রোহীদের মধ্যে দেশপ্রেমের কোনো অভাব ছিল না। এই আন্দোলন ছিল বিভিন্ন শ্রেণীর মানুষের সমবেত প্রয়াস এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে সংঘবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং ব্রিটিশ শক্তিকে উৎখাত করতে চেয়েছিল। এটা হলো এই বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। 1857 খ্রিস্টাব্দের বেশ কিছু ফলাফল ছিল। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ব্রিটিশ ভারতের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এই বিদ্রোহ ভারতের আকাশকে মেঘমুক্ত করে। বিদ্রোহ নামে খ্যাত এই বিপুল অভ্যুত্থানের পরিসমাপ্তির সাথে সাথে ভারতের প্রশাসন, অর্থনীতি, সমাজ ব্যবস্থা সমস্ত ক্ষেত্রে এক সুদূর প্রসারী পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনগুলো কি কি? এই মহাবিদ্রোহের ফলে যেসব পরিবর্তনগুলো সূচিত হয়েছিল সেগুলো হলো কোম্পানি শাসনের অবসান ঘটে। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি, সেই কোম্পানি ভারতবর্ষে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে, কিন্তু ভারতীয় রাজাদের দুর্বলতার সুযোগে তারা ভারতের ক্ষমতা দখল করেছিল। 1757 থেকে 1857 প্রায় 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বণিক সংস্থা, সেই বণিক সংস্থা ভারতবর্ষকে পরিচালনা করছিল। তাই বণিকদের আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, এটাই তাদের উদ্দেশ্য বা লক্ষ্য। তাই ভারতকে বিভিন্নভাবে শোষণ করতে শুরু করেছিল। কিন্তু 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সংগঠিত হওয়ার পর ব্রিটিশ পার্লামেন্ট মনে করল যে একটা বণিক সংস্থার হাতে ভারতের মতো একটা বিশাল দেশ, সে ভারতে শাসনভার তাদের উপরে রাখা ঠিক হবে না। তাই কোম্পানি শাসনের অবসান ঘটে। 1858 খ্রিস্টাব্দে 2 আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাস করে। ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া রাজপ্রতিনিধি বা ভাইসরয়ের মাধ্যমে ভারতের শাসনভার নিজের হাতে তুলে নেন এবং তাকে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়। প্রশাসনিক ক্ষেত্রে বেশ কিছু সংস্কার শুরু হয়েছিল। ভাইসরয় পদের সৃষ্টি হয়। মহাবিদ্রোহের পর ইংল্যান্ডে কোম্পানির ভারত প্রশাসন সংক্রান্ত বিশেষ সংস্কার করা হয়। 1774 খ্রিস্টাব্দে পিটের ভারত আইন অনুসারে বোর্ড অফ কন্ট্রোল ও বোর্ড অফ ডাইরেক্টর সিক্রেট কমিটি লন্ডন থেকে ভারতীয় প্রশাসন নিয়ন্ত্রণ করত। এখন এই সংস্থাগুলি বাতিল করে 15 সদস্য বিশিষ্ট ইন্ডিয়া কাউন্সিল গঠিত হয়। এর সভাপতি হন ভারত সচিব। তিনি ব্রিটিশ মন্ত্রিসভার ভারত বিষয়ে ভারপ্রাপ্ত একজন মন্ত্রী ছিলেন। তিনি তার কাজের জন্য পার্লামেন্টের কাছে দায়ী থাকতেন। এছাড়া গভর্নর জেনারেল পদের নাম পরিবর্তন করে ভাইসরয় করা হয়। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। আইন পরিষদে ভারতীয়দের গ্রহণ হয়, বেশি একটু সংখ্যায় গ্রহণ করতে শুরু করে। দেশীয় রাজনীতিতেও পরিবর্তন সূচিত হয়। এবার কিছু সামরিক সংস্কার ছিল। মহাবিদ্রোহের উৎস কেন্দ্র ছিল সেনাবাহিনী এই বিদ্রোহ প্রথম শুরু করেছিল। তাই সেনাবাহিনীতে পরিবর্তন ঘটানো হয়। ভবিষ্যতে সেনা বিদ্রোহের আশঙ্কার কথা মাথায় রেখে ভারতীয় জনগোষ্ঠীগুলিকে বিভেদ নীতির সাহায্যে বিভক্ত করা হয়। যেসব জাতিগোষ্ঠীর সৈন্য মহাবিদ্রোহে যোগ দিয়েছিল তাদেরকে অসামরিক ব্যক্তি ঘোষণা করা হয়, আর যারা ব্রিটিশদেরকে সাহায্য করেছিল তাদেরকে সামরিক জাতি বলে ঘোষণা করা হয়।
এছাড়া উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ না করা, জাতি ধর্ম গোষ্ঠীগত অনুপাত বজায় রেখে ভারতীয় সৈন্যদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়। এই বিভেদকে প্রশ্রয় দিয়ে ভবিষ্যতে বিদ্রোহের সম্ভাবনা দূর করা ও তা দমনের সুব্যবস্থা করা হয়। ভারতীয় সেনাবাহিনীতে ইংরেজ সৈন্যের সংখ্যা বাড়ানো হয়। গোলন্দাজ বাহিনীতে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ করা হয়। এবার মহারানীর ঘোষণা কি? মহাবিদ্রোহের দমনের পর শান্তি প্রতিষ্ঠা করে এলাহাবাদের এক দরবারে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র জারি করা হয়। এই নতুন শাসন নীতি গৃহীত হয় 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তাতে কি বলাচ্ছে? যোগ্যতা ও গুণ অনুসারে সমস্ত ভারতীয় সরকারি কাজের সুযোগ পাবে, জাতি ধর্ম বর্ণগত ভেদ করা হবে না, দেশীয় রাজারা দত্তকপুত্র গ্রহণ করতে পারবে, কোনো দেশীয় রাজা জয় করা হবে না, দেশীয় রাজাদের সঙ্গে পূর্ব সম্পাদিত চুক্তিগুলি বলবৎ থাকবে, ধর্ম পালন ও সামাজিক ক্ষেত্রে প্রজাদের স্বাধীনতা বজায় থাকবে। তাই এগুলো ওই মহারানীর ঘোষণার মধ্যে ছিল। আর এই 1857 খ্রিস্টাব্দের পর ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসার করতে শুরু করে। ব্রিটিশরা বিভিন্ন জায়গায় পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। তারা যোগাযোগ ব্যবস্থা এরপর থেকে বৃদ্ধি করেছিল, কারণ তারা ভেবেছিল যে পরবর্তীকালে যদি এই ধরনের আরও বিদ্রোহ দেখা দেয়, তাহলে সেনাবাহিনীকে আরেক জায়গা থেকে আরেক জায়গা তাড়াতাড়ি পৌঁছানোর জন্য বা তাদের খাবার পৌঁছানোর জন্য যোগাযোগ ব্যবস্থারও বৃদ্ধি করা হয়েছিল। মহাবিদ্রোহের ফলাফল নিঃসন্দেহে ভারতে গুরুতর প্রভাব ফেলেছিল। কেবল শোষণ ও শাসনের ক্ষেত্রে নয়, উপনিবেশবাসীদের কিছু দাবিতেও আছে, একথা ব্রিটিশ সরকার স্বীকার করে। বিভেদ নীতির প্রয়োগ ভারতীয় সমাজে ফলপ্রসূ হয়। মহারানীর ঘোষণাপত্রের সিদ্ধান্তগুলি যে শুধুমাত্র আশ্বাস ও বাস্তব নয়, তা কিছুদিনের মধ্যেই ভারতীয়দের কাছে স্পষ্ট প্রমাণিত হয়েছিল।